ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার তোমাদের সাথে অর্থাৎ একাদশ শ্রেণীর সাথে হিসাব বিজ্ঞানের এটি ৪র্থ ক্লাস। আমার আজকে পাঠের বিষয় হচ্ছে হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ এবং ব্যবসায়িক লেনদেনকে চিহ্নিত করো। এই দুটি বিষয় নিয়ে আমি আলোকপাত করব। তো আজকের মূল বিষয়ে প্রবেশের পূর্বে আমি বিগত ক্লাসের বিষয়গুলো একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। আমি তোমাদেরকে পড়িয়েছি হিসাব বিজ্ঞান কি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় আমি বলেছিলাম, কাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ, records and communicates economic events of an organization to the interested users. অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা কোনো একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাগুলোকে শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং যারা জানতে চায় এমন তথ্যের ব্যবহারকারীকে সেগুলো সরবরাহ করে। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। তো এই হিসাব বিজ্ঞানের বিষয়টাকে আমি এখানে চিত্রের মাধ্যমে দৃশ্যমান করার চেষ্টা করেছি। দেখো, হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি? শনাক্তকরণ। শনাক্তকরণ কি শনাক্ত করব আমরা? লেনদেন শনাক্ত করব। ইতিমধ্যে আমরা জেনেছি লেনদেন কি। প্রথম কাজ হচ্ছে আমাদের লেনদেনকে শনাক্ত করা। তারপরের কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ, রেকর্ডিং। যে লেনদেনগুলি সংগঠিত হয় সেগুলোকে সারা বছর ব্যাপী অর্থাৎ হিসাবকাল ব্যাপী আমরা এগুলো রেকর্ড করি এবং হিসাবকাল শেষে আমরা আর্থিক বিবরণী নামক একটি বিষয় আছে যেগুলো পরে তোমরা জানবে। সে আর্থিক বিবরণী প্রস্তুত করে আমরা তথ্য তৈরি করি এবং এই তথ্যগুলো ব্যবহারকারীকে সরবরাহ করি। এটাকে আমরা বলছি যোগাযোগ বা কমিউনিকেট। এই কাজটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। তো এই শনাক্তকরণের কাজটি সারা বছর চলতে থাকে, লেনদেন লিপিবদ্ধকরণের কাজটিও সারা বছর চলতে থাকে। তবে যোগাযোগের ব্যাপারটি মূলত আমরা বা আর্থিক বিবরণী প্রস্তুতের ব্যাপারটি আমরা হিসাবকালের শেষে একবারই করে থাকি। এটা হিসাবকালের শেষে ঘটে। তো আজকে আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আমরা এই শনাক্তকরণের কাজটা শেখার চেষ্টা করব। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম যে কাজটি লেনদেন শনাক্তকরণ, সেটি কিভাবে করে সেটি আমরা জানার চেষ্টা করব। একটি কাজ, এগুলো বিগত ক্লাসের বিষয়। দ্বিতীয় যে বিষয়টি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব আমি, সেটি হচ্ছে আমি বিগত ক্লাসে তোমাদেরকে হিসাব সমীকরণের সাথে পরিচয় করেছিলাম, সেটাকে একটু স্মরণ করে দিতে চাই। হিসাব সমীকরণ কি? এই যে বিষয়টা a = l + ওই, এটাকে আমরা বলি হিসাব সমীকরণ। এটার অর্থ কি? এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মোট যে সম্পদ থাকবে সে সম্পদের উপর দুটি পক্ষের দাবি থাকবে। একটি হচ্ছে বাইরের পক্ষ, একটি হচ্ছে ভিতরের পক্ষ বা মালিক পক্ষ। মালিক পক্ষের দাবি এবং একটা যে বাইরের পক্ষের দাবি। মালিক পক্ষের দাবিকে আমরা ওই দ্বারা প্রকাশ করি এবং বাইরের পক্ষের দাবিকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এগুলোর মিনিং কি? এগুলো আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলে ফেলছি, আমরা নিশ্চয় জানো। ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এল মানে হচ্ছে লাইবিলিটিস বা দায় এবং এ মানে হচ্ছে টোটাল অ্যাসেটস। আচ্ছা, এখন এই ওই বা মালিকানা সত্ত্ব এই বিষয়টার মধ্যে আরো 4টি বিষয় অন্তর্ভুক্ত আছে। সেগুলো কি কি? সি, আর, ই, ডি। সি মানে ক্যাপিটাল, আর রেভিনিউ, ই এক্সপেন্ডিচার এবং ডি ড্রয়িংস। এই দুটি হচ্ছে মালিকানা সত্ত্বের বৃদ্ধিকারী উপাদান এবং ই এবং ডি এই দুটি হচ্ছে মালিকানা সত্ত্বের হ্রাসকারী উপাদান। এবং সামগ্রিকভাবে সমীকরণ নিয়ে যদি আমরা এগুলো সাজাই, বাম সমীকরণের বাম পাশে আমরা সমান চিহ্নের বাম পাশে আমরা পাই এ, ই, ডি অর্থাৎ অ্যাসেটস, এক্সপেন্ডিচার এবং ড্রয়িং, এবং ডান পাশে আমরা পাই এল বা লায়াবিলিটিস, সি বা ক্যাপিটাল এবং আর বা রেভিনিউ। তো এই বাম পাশে যারা অবস্থান করে সেগুলোকে আমরা বলছি ডেবিট পক্ষ এবং এই ডান পাশে যারা অবস্থান করে তারা হচ্ছে ক্রেডিট পক্ষ। সে বিষয়টাও আমরা ইতিমধ্যে জেনেছি যে ডেবিট মিনস লেফট সাইড অফ অ্যাকাউন্ট এবং ক্রেডিট মিনস রাইট সাইড অফ অ্যাকাউন্ট, এবং আধুনিক হিসাব বিজ্ঞানীরা বলছে ডেবিট মিনস লেফট সাইড অফ
অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড ক্রেডিট মিনস দ্য রাইট সাইড অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই থেকে আমরা সিদ্ধান্তে আসব যে AED এই বিষয়গুলো হচ্ছে মূলত ডেবিট এবং LCR এগুলো হচ্ছে ক্রেডিট, অর্থাৎ অ্যাসেটস এক্সপেন্ডিচার ড্রয়িংস হচ্ছে ডেবিট অংশের লোক এবং লাইবিলিটি ক্যাপিটাল এবং আর বা রেভিনিউ হচ্ছে ক্রেডিট অংশ। তো এই বিষয়গুলোকে স্মরণ রেখে আজকের পাঠে আমরা প্রবেশ করতে পারি। আজকের পাঠের আমার বিষয় ছিল হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা জানব হিসাব কি। এখন কোনো সংজ্ঞা দ্বারা আসলে হিসাবকে বোঝানো যায় না। আমি কিছু বিষয় তোমাদেরকে বলার চেষ্টা করব যার মাধ্যমে তোমাদেরকে ধারণা করতে হবে ইয়েস এটি হচ্ছে হিসাব। তো হিসাব কি? হিসাব এক কথায় যদি বলি, হিসাব হচ্ছে একটি সংক্ষিপ্ত সার বা সংক্ষিপ্ত বিবরণী। এখন এই সংক্ষিপ্ত সার বিবরণীটা কেমন? এই সংক্ষিপ্ত সার বিবরণীটার একটি শিরোনাম থাকবে এবং এখানে আমরা তারিখ অনুসারে বিষয়গুলোকে শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করব। অর্থাৎ হিসাব হচ্ছে একটি বিবরণীর মতো। বিবরণীটা বা এটা যারা একেবারেই অ্যাকাউন্টিং এর সাধারণ জ্ঞানও নাই তাদের জন্য বলে এটা একটা টেবলের মতো, সারণীর মতো। হ্যাঁ, এই সারণীর একটি শিরোনাম থাকবে এবং সেখানে আমরা তারিখ অনুযায়ী বিষয়গুলোকে লিখব, সেটি হিসাব। তবে আরো একটু ডিটেল যদি বলি, মনে করো আমি 10,000 টাকার মাল নগদে ক্রয় করলাম। এখন এই 10,000 টাকার মাল নগদে ক্রয় করলাম, এটি একটি লেনদেন এবং এই লেনদেনে দুটি পক্ষ আছে। আমরা জানি লেনদেনের দ্বৈত সত্তা, অর্থাৎ দুটি পক্ষ থাকবে। এখানে দুটি পক্ষ আছে, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে নগদ, অর্থাৎ নগদ টাকা চলে গেল এবং মাল আসছে প্রতিষ্ঠানে। তাহলে নগদ টাকায় মাল ক্রয় করলে দুটি হিসাব জড়িত থাকবে, একটা ক্রয় হিসাব, একটা হচ্ছে নগদ হিসাব। এখন সারা বছর আমি মাল ক্রয় করব, আমার তো জানার ইচ্ছে থাকতে পারে যে সারা বছর আমি মোট কত টাকার মাল ক্রয় করলাম। যদি সেটা আমরা জানতে চাই তাহলে নিশ্চয়ই যতবারই ক্রয় করি না কেন সব ক্রয়কে আমরা এক জায়গায় সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করার চেষ্টা করব। এই যে একটি নির্দিষ্ট শিরোনাম, একটা নাম দিয়ে সেই নামের অধীনে ছক আকারে তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করে যে সংক্ষিপ্ত বিবরণীটা আমরা পাবো সেটাকে বলবো আমরা হিসাব। এখন সব ক্রয়কে যখন আমরা এক জায়গায় লিপিবদ্ধ করবো সেটার নাম হবে ক্রয় হিসাব। সব নগদকে যখন এক জায়গায় লিপিবদ্ধ করবো সেটার নাম হবে নগদ হিসাব। সব বিক্রয়কে যখন আমরা এক জায়গায় লিপিবদ্ধ সেটার নাম বিক্রয় হিসাব হবে। সব বেতনকে যখন এক জায়গায় লিপিবদ্ধ করবো সেটাকে আমরা বলবো বেতন হিসাব। এভাবে অর্থাৎ সারা বছর যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলির মধ্যে যে পক্ষগুলো থাকে সেই পক্ষগুলোকে শ্রেণীবদ্ধভাবে একই পক্ষে সমজাতীয় বিষয়গুলোকে একই জায়গায় একই শিরোনামের অধীনে লিপিবদ্ধ করে যে সংক্ষিপ্ত সারটি আমরা পাই সেটাকে বলা হচ্ছে হিসাব। এখন এই হিসাবকে আমরা শ্রেণী বিভাগ করতে চাচ্ছি, শ্রেণী বিভাজন যদি করতে চাই তাহলে নানানভাবে শ্রেণী বিভাজন করা যায়, নানান ভিত্তিতে এটাকে হিসাব শ্রেণীকৃত করা যায়। তবে আমরা আধুনিক হিসাব বিজ্ঞানীদের মতে আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগটাকে আমরা অধিকতর গ্রহণযোগ্য মনে করি এবং সেটাকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে। তাহলে হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানীদের মতে অর্থাৎ হিসাব সমীকরণের ভিত্তিতে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এই যে এখানে দেখা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি এবং ওই এই তিন প্রকার। অর্থাৎ যত হিসাব আমরা রাখি না কেন সেই সবগুলোকে আমরা মোটামুটি থাকলে তিনটি ভাগে বিভাজন করে ফেলতে পারি। যে কিছু হবে সম্পদ হিসাব, কিছু হবে দায়ের হিসাব, কিছু হবে মালিকানা সত্ত্ব হিসাব। হ্যাঁ, এই সম্পদের আধারে নানান সম্পদ থাকতে পারে, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদ, ব্যাংক, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, এগুলো সবগুলো নানান ধরনের সম্পদের হিসাব। এবং দায়, বিভিন্ন প্রকার দায় হিসাব থাকতে পারে, যেমন তোমরা জানবে প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ঋণ, এগুলো হচ্ছে দায় হিসাব। এবং মালিকানা সত্ত্ব বা ওনারশিপের কথা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে মালিকানা সত্ত্বের মধ্যে চারটি বিষয় থাকে। সেই চারটি বিষয়কে আমরা এখানে আবার দেখানোর চেষ্টা করছি। যে মূলধন হিসাব বা সি, যেটাকে বলছি ক্যাপিটাল, ব্যয় হিসাব বা এক্সপেন্ডিচার বা আয় হিসাব বা রেভিনিউ, এবং উত্তোলন হিসাব বা ড্রয়িং বা উইথড্রয়াল বলা হয় এটাকে। তো এই চারটি বিষয়ের মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। চারটি বিষয়ের দুটি হ্রাসকারী উপাদান এবং দুটি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান। মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, ব্যয় মালিকানা সত্ত্ব হ্রাস করে, আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে এবং উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। এখন
আহ, ব্যয় এবং উত্তোলন দুটি হ্রাস করে, তাই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ব্যয় হচ্ছে আসলে আহ, সম্পদের উপযোগ বিনষ্ট করা, অর্থাৎ সম্পদ আছে, সেই সম্পদ যতখানি তুমি উপযোগ ভোগ করলা সেই অংশটুকুকে আমরা ব্যয় বলি। আর উত্তোলন কিন্তু কোনো সম্পদের উপযোগ বিনষ্ট নয়। উত্তোলন হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো প্রকার নগদ বা অন্যভাবে ব্যবসায় সম্পদ ব্যবহার করে, নগদ সম্পদ হোক আর অন্য সম্পদ হোক, যেভাবেই হোক, মালিক যদি তার ব্যক্তিগত কাজে সম্পদ ব্যবহার করে সেটাকে আমরা বলি উত্তোলন। এ হচ্ছে মোটামুটি হিসাবের শ্রেণীবিভাগ। তাহলে হিসাবের শ্রেণীবিভাগ কিভাবে বলবো আমরা? হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানীদের মধ্যে হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করব, প্রধানত সম্পদ হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। এবং মালিকানা সত্ত্ব হবে, এটা আকার হবে না। মালিকানা সত্ত্বকে আবার চারটি অংশে বিভাজন করছি: মূলধন হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব এবং উত্তোলন হিসাব। তাহলে আমরা যদি এভাবে বলতে পারি যে হিসাবকে মোট 6 ভাগে ভাগ করা যেতে পারে। মালিকানা সত্ত্ব যদি আমরা এখানে ইনক্লুড করে নিই তাহলে হবে 6টি। কিভাবে? সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, উত্তোলন হিসাব, এভাবে বলা যেতে পারে। অর্থাৎ হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা হিসাবকে এই 6 ভাগে বিভাজন করতে পারি। এই হচ্ছে মোটামুটি ভাবে আধুনিক নিয়মে হিসাবের শ্রেণীবিভাগ। তাহলে হিসাব কি বললাম? হিসাব হচ্ছে একটি সংক্ষিপ্ত বিবরণী। এই সংক্ষিপ্ত বিবরণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে এর একটি শিরোনাম থাকবে, নির্দিষ্ট একটি শিরোনাম থাকবে, সেই শিরোনামের অধীনে সমজাতীয় বিষয়গুলো সব তার অধীনে আসবে এবং সেখানে আমরা তারিখ অনুযায়ী সারা বছরব্যাপী যত লেনদেন ঘটবে সবগুলো নির্দিষ্ট শিরোনামের অধীনে চলে আসবে এবং বছর শেষে আমরা এর বা নির্দিষ্ট সময় শেষে আমরা এর উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করতে সক্ষম হব। এ হচ্ছে হিসাব। দ্বিতীয় যে বিষয়টি আজকে আমার আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। সরি, এটি আমরা ইতিমধ্যে জেনেছি যে লেনদেন শনাক্তকরণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ। সেই কাজটাই আমরা এখন শিখতে চাচ্ছি কিভাবে করতে হয়। তো লেনদেন শনাক্ত কিভাবে করব? লেনদেন শনাক্ত করতে হলে আমরা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। ইতিমধ্যে আমরা জেনেছিও লেনদেনের বৈশিষ্ট্যগুলো, যেমন লেনদেন হতে যোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, দ্বৈত সত্তা থাকতে হবে, দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে, স্বাধীন হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। তবে প্রধান দুটি বৈশিষ্ট্যের দিকে আমরা বেশি নজর দিব। সেটা হচ্ছে এটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে এবং এটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে হবে। এখন এই আর্থিক অবস্থায় পরিবর্তন আনার বিষয়টাকে আমি এভাবে বলতে পারি যে এমন হতে হবে, লেনদেন হতে হলে ঘটনাটা এমন হতে হবে যা হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করতে হবে। আমি ইতিমধ্যে এই মাত্র দেখালাম যে হিসাব সমীকরণের উপাদানগুলো মোট 6টি উপাদান, বাম পাশে 3টি অবস্থান করে, ডান পাশে 3টি অবস্থান করে। লেনদেন হতে হলে এই 6টি উপাদানের কাউকে না কাউকে প্রভাবিত করতে হবে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো লেনদেন। যেমন আমরা এখানে আমি 6টি ঘটনাকে নিয়ে আসছি। এই 6টি ঘটনার মধ্য থেকে আমরা চিহ্নিত করব কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। যেমন বলছি, জনাব সাকিব একজন খুচরা ব্যবসায়ী। 2015 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। এখানে কোন কোন ঘটনাগুলো লেনদেন তা চিহ্নিত করো এবং কারণ সহ ব্যাখ্যা করো। সেটাই সেই কাজটা আমরা করি। এটা একটা আমরা অঙ্ক হিসাবে ধরে নিতে পারি, ব্যবহারিক বিষয় হিসেবে ধরে নিতে পারি। প্রথমটি কি? প্রথম ঘটনাটি হচ্ছে ব্যবসায়ী 50,000 টাকা মূলধন নিয়ে আসেন। মালিক সাকিব একজন খুচরা ব্যবসায়ী, তিনি তার ব্যবসায় 50,000 টাকা মূলধন নিয়ে আসছে। এটা নিশ্চয়ই একটি ঘটনা। এখন এই ঘটনাটি একটি আর্থিক ঘটনা, যেহেতু এটা টাকায় অঙ্কে পরিমাপযোগ্য, অতএব এটা একটা আর্থিক ঘটনা। আর এই আর্থিক ঘটনাটি কি লেনদেন? আমরা বলবো ইয়েস, এটা একটি লেনদেন। কেন লেনদেন? কারণ এই ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। কিভাবে পরিবর্তন ঘটিয়েছে? পরিবর্তন ঘটিয়েছে হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত হলো? মালিক সাকিব যখন ব্যবসায়ী 50,000 টাকা নিয়ে এসছে, ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে। এই নগদ টাকা বাড়াটাকে আমরা বলছি সম্পদের বৃদ্ধি ঘটা, প্রতিষ্ঠানের সম্পদের বৃদ্ধি ঘটেছে। একই সাথে
50,000 টাকা মূলধন নিয়ে আসাতে 50,000 টাকা মূলধন বেড়েছে প্রতিষ্ঠানের, বা 50,000 টাকা মূলধন বেড়েছে, অতএব এটি একটি লেনদেন, কারণ সি বা মূলধন নামক উপাদানটি পরিবর্তন হয়েছে, আবার এ বা অ্যাসেট নামক উপাদানটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের দুটি উপাদান পরিবর্তিত হয়েছে, ফলে এটাকে আমরা বলবো একটি লেনদেন। তাহলে ব্যবসায় 50,000 টাকা মূলধন নিয়ে এসছে সাকিব, তাহলে এটা একটি ঘটনা, এবং আর্থিক ঘটনা, অবশ্যই আর্থিক ঘটনাটা একটি লেনদেন, কারণ এটি হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করছে। 2, নিজ প্রয়োজনে নগদ 500 টাকা উত্তোলন করেন, নিজ বলতে মালিক নিজে তার ব্যক্তিগত প্রয়োজনে 50,000 টাকা উত্তোলন করেন। ইয়েস, এটিও একটি লেনদেন। কেন লেনদেন? কারণ এখানে দেখো কিভাবে, এটি তো অবশ্যই একটা আর্থিক ঘটনা, যে 500 টাকা অর্থের দ্বারা পরিমাপ, আর্থিক ঘটনা, এবং এটি লেনদেন হলো কেন? কারণ 500 টাকা উত্তোলন করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের হ্রাস ঘটেছে, কমে গেছে, অর্থাৎ প্রতিষ্ঠান অ্যাসেট কমে গেছে। আবার মালিক নিজের প্রয়োজনে নিজ, যেহেতু এটাকে আমরা বলবো, কতক্ষণ আগে বললাম যে নিজ প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার, সেটাকে আমরা বলি উত্তোলন। এখানে উত্তোলন করেছে, ফলে উত্তোলন নামক উপাদানটিও বৃদ্ধি পেয়েছে। উত্তোলন নামক উপাদানটি বৃদ্ধি পেয়েছে, আবার অ্যাসেট বা নগদ অর্থের হ্রাস পেয়েছে বলে আমরা বলবো অ্যাসেট হ্রাস পেয়েছে, ফলে এটি একটি লেনদেন। অর্থাৎ যে করে হোক, যদি ঘটনাটি প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপাদানগুলো হ্রাস বৃদ্ধি ঘটায়, সেটাকে আমরা বলবো আর্থিক অবস্থার পরিবর্তন, এবং এই আর্থিক অবস্থার পরিবর্তন হলেই আমরা সেই ঘটনাটাকে বলবো একটি লেনদেন। অতএব প্রথম 1 নম্বরটাও একটি লেনদেন, 2 নম্বরটাও একটি লেনদেন। 3 নম্বরে আসো, ব্যবসা থেকে একজন ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয়ে যায়, যার মূল্য 20,000 টাকা। এইটা কি লেনদেন? এটি একটি আর্থিক ঘটনা বটে, যেহেতু এটা 20,000 টাকার একটি মূল্যমান আছে, অর্থের দ্বারা পরিমাপ করা যাচ্ছে, অতএব এটি একটি আর্থিক ঘটনা, কিন্তু এটি লেনদেন বলা চলবে না। কেন বলা চলবে না? কারণ এই যে ক্রেতার ভ্যান চুরি হওয়া যাওয়াতে প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপাদানগুলোতে কোনো প্রকার পরিবর্তন হয় না, অ্যাসেট বেড়েছে বা হ্রাস পেয়েছে, না মূলধন হ্রাস বৃদ্ধি ঘটেছে, না খরচের হ্রাস বৃদ্ধি ঘটেছে, না আয়ের হ্রাস না উত্তোলন, অর্থাৎ উপাদানগুলো কোনোটিই পরিবর্তন হচ্ছে না। এই ঘটনার সাথে ব্যবসায়ের ন্যূনতম সম্পর্ক নাই, ফলে এটাকে আমরা লেনদেন বলতে পারি না। তাহলে কেন বলতে পারছি না? যদিও এটি একটা আর্থিক ঘটনা, কিন্তু এই আর্থিক ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, ফলে এটাকে আমরা লেনদেন বলতে পারছি না। 4 নম্বর যে ঘটনাটি, মালিক তার মেয়েকে 5,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেবে বলে আশ্বাস দেয়। এটিও লেনদেন নয়, কারণ মালিক তার মেয়েকে 5,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবে আশ্বাস দিয়েছে, ঠিক আছে, এটা একটি আর্থিক ঘটনা হতে পারে, কিন্তু এই ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনোরূপ পরিবর্তন ঘটাচ্ছে না, কারণ এটার সাথে প্রতিষ্ঠানের অ্যাসেটের, প্রতিষ্ঠানের লায়াবিলিটি বা দায়ের, বা প্রতিষ্ঠানের মালিকানা সত্যি কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ অ্যাসেট, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্ডিচার, ড্রয়িং, এই ধরনের উপাদানগুলোর কোনো পরিবর্তন ঘটছে না। যেহেতু ঘটছে না, ফলে এটাকে আমরা লেনদেন বলতে পারছি না। 5 নম্বর, অফিসের জন্য 8,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন। ইয়েস, এটি একটি লেনদেন, কারণ এটা একটি আর্থিক ঘটনা। আবার এই 8,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের অ্যাসেটের পরিবর্তন বা সম্পদের পরিবর্তন ঘটেছে। কিভাবে? আসবাবপত্র নামক একটি সম্পদ আসছে, একই সাথে 8,000 টাকার নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে গেল, অর্থাৎ পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদের পরিবর্তন ঘটেছে। যেহেতু সম্পদের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলি আর্থিক অবস্থার পরিবর্তন। যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, অতএব এটাকে আমরা বলবো একটি লেনদেন। 5 নম্বরটি একটি লেনদেন। এবার আসো 6 নম্বর, হাবিবকে 6,000 টাকা মাসিক বেতনে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি কি লেনদেন? এটি 6,000 টাকার মাসিক বেতন নিয়োগ দেওয়া হলো, ফলে এটি একটি আর্থিক ঘটনা, কিন্তু এই ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, কারণ কোনো কর্মচারীকে নির্দিষ্ট মাসিক বেতনে নিয়োগ দেওয়ার অর্থ এই না প্রতিষ্ঠানে খরচ হয়ে গেল, কারণ এটাকে আমরা তখনই লেনদেন বলবো যদি হাবিব প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়, তারপর সে শ্রম দেয়,
ধরে নিলাম ১ মাস সে শ্রম দিল, প্রতিষ্ঠান তার কাছ থেকে ১ মাসের সেবা নিল এবং ১ মাসের সেবার বিনিময়ে তাকে ৳৬,০০০ বেতন পরিশোধ করলো। যদি তাই ঘটে তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারতাম। কিন্তু এখানে কেবল তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার সেবা আমরা এখনো গ্রহণ করি নাই। সেবাও গ্রহণ করি নাই, তাকে বেতনও পরিশোধ করা হয় নাই। অতএব প্রতিষ্ঠান এটি একটা আর্থিক ঘটনা হলেও এই ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, অর্থাৎ খরচও বৃদ্ধি ঘটাচ্ছে না, প্রতিষ্ঠানের নগদ অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে এটাকে আমরা বলছি না এটি কোনো লেনদেন নয়, এটিকে লেনদেন হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি হাবিবকে নিয়োগ দেওয়ার পর সে প্রতিষ্ঠানে আসবে, জয়েন করবে, তারপর তার সেবা নিব, সেবা নেওয়ার পর তাকে বেতন পরিশোধ করব, তখন সেটাকে আমরা বলতে পারবো লেনদেন। তার পূর্বে এটাকে লেনদেন বলা যাবে না। এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখাবো, ছকের আকার দেখাতে পারি, সেই ছকটা আমরা দেখে নিই। এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, সেই বিষয়গুলো আমরা এইভাবে দেখাতে পারি। ১ নম্বর লেনদেন কিনা, আমি বলছি এটি লেনদেন। কেন? এক্ষেত্রে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারবার মূলধন বাবদ অর্থ আসায় অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওই সমীকরণে এ এবং ওই উপাদানের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ মালিক যখন মূলধন নিয়ে আসছে সেটা আমরা লেনদেন বলছিলাম। এই কারণে কিভাবে লেনদেন তার কারণটা আমরা এভাবে লিখে দিতে পারি। একইভাবে মালিক উত্তোলন করছিল, সেটিকে আমরা লেনদেন বলেছিলাম। এবং ক্রেতার ভ্যান গাড়িতে চুরি হয়েছিল, সেটাকে আমরা বলছিলাম এটা কোনো লেনদেন নয়, সেটাকে আমরা বলতে এই ঘটনাটির ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো রূপ পরিবর্তন ঘটেনি, ফলে এটি লেনদেন নয়। আর মালিকের মেয়েকে সে মোবাইল কিনে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটিও কোনো লেনদেন নয়, কেননা এই ঘটনাটির সাথেও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, ফলে এটি লেনদেন নয়। আর আসবাবপত্র ক্রয় এটি একটি লেনদেন, কারণ এতে প্রতিষ্ঠানের সম্পদের বৃদ্ধি, একটি সম্পদের বৃদ্ধি ঘটে আরেকটি সম্পদের হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেটি লেনদেন। এবং সর্বশেষ যেটি ছিল হাবিবকে নিয়োগ প্রদান করা ৳৬,০০০ মাসিক বেতনে, সেটি লেনদেন নয়। কেন নয়? কারণ আমি এখন তার সেবা গ্রহণ করিনি, তাকে বেতনও পরিশোধ করা হয় নাই, অতএব এটি কোনো লেনদেন নয়। এভাবে আমরা লেনদেনকে চিহ্নিত করতে পারি এবং এই লেনদেন চিহ্নিতকরণটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ। তো তোমরা তোমাদের বইয়ের বিভিন্ন উদাহরণগুলো দেখে কিভাবে বিভিন্ন লেনদেন কিনা সেটা এইভাবে ছক আকারে দেখাতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো। তো আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।